আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 11, যেটা ছিল অধ্যায় 11 পার্ট 3-এর আগ পর্যন্ত। সো আজকের ভিডিওতে আমরা পার্ট 4 যেটা রয়েছে দহন নিয়ে, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। সো ফার্স্টে তোমাদের এখানে একটা কাজ রয়েছে। কাজটা তেমন কিছু না, বলা হয়েছে মোমবাতিতে আগুন জ্বালালে মোম যে গলে গলে পড়ে সেটা তোমাদেরকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এটা আমরা সবাই কম বেশি দেখেছি। রাত্রে কারেন্ট চলে গেলে আমরা কিন্তু এই মোমবাতিগুলো জ্বালাই এবং সেটা নিয়ে তোমরা খুবই পর্যবেক্ষণ করো। সো সেটা নিয়ে আমি আর আলোচনা বাড়াচ্ছি না। কি বলা হয়েছে খেয়াল করো। মোমের একটি অংশ গলে সলতের মধ্য দিয়ে গিয়ে আগুনে পুড়ে যাচ্ছে। মানে সলদ মানে এখানে বোঝানো হচ্ছে যে মোমের যে সুতাটা থাকে না, খাড়া হয়ে থাকে সুতাটা, তো সেই সুতাটা কি মূলত এখানে সলদ বলা হচ্ছে। মানে একটি অংশ গলে সলতের মধ্য দিয়ে গিয়ে আগুনে পুড়ে যাচ্ছে। যেখানে মোমবাতি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হচ্ছে এবং সাথে সাথে আলো ও তাপশক্তি উৎপন্ন করছে। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কিন্তু বর্ণহীন, সেই কারণে আমরা তাদেরকে দেখতে পাই না। উৎপন্ন পানি বাষ্পীভূত হয়ে যায়, এই জন্য আমাদেরকেও দেখতে পাই না। তাহলে মোমবাতির এই যে একটা পরিবর্তন হচ্ছে, তা কিন্তু অবশ্যই রাসায়নিক পরিবর্তন হবে। কারণ মোমের যে উপাদান, তার থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো কিন্তু মানে সম্পূর্ণ রকমের ভিন্ন উপাদান, তারা কিন্তু একরকম উপাদান নয়। আর আমরা জানি যে যেরকম যেই বিষয়গুলো বা যেই পরিবর্তনের ক্ষেত্রে উপাদান যে পরিবর্তন হবে, উপাদানগুলো যদি মিল না থাকে, তাদেরকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। কারণ এর ফলে দেখো, মোম সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হচ্ছে। মোমের এই রাসায়নিক পরিবর্তন, যেখানে এটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপশক্তি উৎপন্ন করছে, এটিকে বলা হয় দহন। অন্যদিকে যে অংশটি গলে নিচে পড়ে জমে যাচ্ছে, সেখানে কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে না, বরং ভৌত পরিবর্তন হচ্ছে। কারণ এখানে তাপে মোম গলে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এতে কিন্তু ধর্মের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যে অংশটা গলে নিচে পড়ে, এই যে মনে করো এই জায়গাটার মধ্যে যেটা গলে নিচে পড়বে মোমটাই, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু মোমেই থাকবে, সেটা কিন্তু অন্য কিছু হচ্ছে না। সেই কারণে আমরা বলতে পারি এক্ষেত্রে মোমের ভৌত ধর্মের পরিবর্তন হয়েছে। সো এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি কি, যে মোম যদি মোমবাতি আমরা যদি জ্বালাই, সেক্ষেত্রে আমরা দুই ধরনের পরিবর্তন দেখতে পাই। একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, একটা হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনের ক্ষেত্রে দেখবে মোমটা নিচে এসে জমা হবে, আর রাসায়নিক পরিবর্তনটা হবে এই যে এই জায়গায়, ঠিক আছে, মানে সুতারা যে জায়গায় থাকবে সেই জায়গায়, মানে মোমটা পুড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হবে এবং সাথে সাথে তারা কী করবে, আলো এবং তাপশক্তি উৎপন্ন করবে। আমরা বাসা বাড়িতে চুলায় প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে বা খড়ি দিয়ে যে রান্না করি, সেটাও কিন্তু এক ধরনের দহন প্রক্রিয়া। এখানে গ্যাস বা খড়ি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর তাপশক্তি উৎপন্ন করে, যা দিয়ে আমরা খাবার রান্না করি। একইভাবে কয়লা বা কাঠ পোড়ানো কিন্তু দহন। তোমরা কি জানো, আমরা যে নানা রকম কাজ করি তার জন্য কিন্তু এত শক্তি, যে একটা শক্তি ব্যবহৃত হয়, এত শক্তি আমরা কোথা থেকে পাই এবং কিভাবে পাই? আমরা যে নানা রকম খাদ্য খাই, তা পরিপাকের পর খাদ্য সার দেহে শোষিত হয় এবং রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। দেহকোষে খাবার ভেঙে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তিকে কাজে লাগিয়ে আমরা নানা রকম কাজ করে থাকি। যদি তাপশক্তি উৎপন্ন না হতো, তাহলে আমরা শক্তিও পেতাম না, কোনো কাজও করতে পারতাম না। তাহলে স্পষ্ট যে প্রক্রিয়া আমরা খাবার থেকে শক্তি পাই, সেটিও কিন্তু এক ধরনের দহন প্রক্রিয়া। আমরা যদি দীর্ঘ সময় খাবার না খাই, তাহলে কি ঘটে? আমরা শক্তিও পাই না, কাজও করতে পারি না, কারণ খাবার না খেলে কিন্তু দেহকোষের দহন বন্ধ হয়ে যায়। ফলে তাপশক্তি উৎপাদন থেমে যায় এবং আমরা কোনো শক্তি পাই না। সকল দহন প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন। সো এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই, খাবারের মধ্যে যে গ্লুকোজগুলো থাকে, সেই গ্লুকোজগুলোই কিন্তু দেহকোষে গিয়ে মাইটোকন্ড্রিয়াতে, সেটা তোমরা বড় ক্লাসে হয়তো জানতে পারবে, যে মাইটোকন্ড্রিয়া নামক একটা অঙ্গাণু থাকে কোষের মধ্যে। সেই অঙ্গাণুর মধ্যে গিয়ে সেই যে গ্লুকোজটা থাকে, সেই গ্লুকোজের অণুগুলো অক্সিজেনের সাহায্যে পুড়ে সেটা থেকে আমরা কিন্তু তাপশক্তি এবং একটা শক্তি পেয়ে থাকি এবং সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা, দহন হতে গেলে, কোনো বস্তু দহন করতে গেলে আমাদের অবশ্যই অক্সিজেন লাগবে এবং এই দহনের পরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবেই হবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকের মতো আমরা এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।